আপনারা কেন আসলে মনে করেন যে জুলাই সনদের ক্ষেত্রে বা গণভোটের রায়ের ক্ষেত্রে সরকার সেটি বাস্তবায়ন করবে না? গণভোটের রায় বাস্তবায়নের কথা তো সরকার বরাবরই বলছে যে তারা করবে। এখানে আসলে কেন আপনারা মনে করেন যে সরকার করবে না? সিম্পটম তো আমরা দেখতে পাচ্ছি না। মানে যে এরকম যদি হতো যে এটা 100% একটা কাজ, এর মধ্যে 10% হয়েছে কি 5% বা 1% হয়েছে, এরকম কি আমরা দেখতে পাচ্ছি আর কি? সেরকম কোনো নমুনা তো দেখতে পাচ্ছি না আর কি। দেখুন যে জুলাই সনদের সবচেয়ে বড় বাস্তবতা হচ্ছে যে সরকার গণভোটটাকে ল্যাপস করে দিল। এরপরে হচ্ছে যে জুলাইয়ে আমরা দেখেছি যে অনেকগুলো অধ্যাদেশ ছিল যেগুলো এই দেশের বিগত ফ্যাসিজমকে একদম পায়ে পিষে নতুন বাংলাদেশের দিকে যাওয়ার জন্য একটা সহায়ক চিন্তা করেই কিন্তু সেই অধ্যাদেশগুলো এসেছিল। এবং সেগুলোর দ্বারা আপনি বলেন তো মানবাধিকার কমিশন, গুম কমিশন সহ এরকম বিষয়গুলোর দ্বারা ক্ষতিগ্রস্ত যদি আপনি সূচক করেন, সবচেয়ে বেশি কারা? বিএনপি। মানে অনেকে বলে যে জামাত ইসলামী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। নো, জামাত ইসলামীর হয়তো 11 জন লিডারকে ফাঁসি দেওয়া হয়েছে, কিন্তু সংখ্যার দিকে যদি আপনি তাকান সেদিকে আবার বিএনপি বেশি ক্ষতিগ্রস্ত। গুমের সংখ্যার দিকে যদি তাকান বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি। মানে এটা কি একটা আশ্চর্যের ব্যাপার যে যে বিএনপি এত ক্ষতিগ্রস্ত, যে বিএনপি এরকম বিভিন্ন বিষয় দ্বারা ক্ষতিগ্রস্ত হলো, সেই বিএনপি এসে সেই অধ্যাদেশগুলো ল্যাপস করে দিল। মানে যেখানে জুলাই সনদ বাস্তবায়নের জন্য ওই অধ্যাদেশগুলোর জরুরিয়ত ছিল, কেন সেটাকে আরো করলো বলে নারিশ করে আপনার কাছে ফ্লারিশ মনে করে। হয়? হ্যাঁ, হ্যাঁ। কেন কেন করলো বলে আপনাদের কাছে মনে হয় এখন আসলে? এখানে আমাদেরকে তারা ওনারা বলছেন, জাতিকে জানাচ্ছেন যে ওনারা আরো অধিকতর কি বলে সুন্দর করে গুছিয়ে সেই বিলগুলো আনবেন। আমি জানি না আর কি যে কেন এই এবারের যে অধিবেশন, বাজেট অধিবেশনগুলো একটা বিলও কেন আসলো না, কোনো পর্যালোচনা কেন নাই? এটি তো আমাদের জন্য একটা মানে কি বলে ভাববার বিষয়ে পরিণত হয়েছে এখন আর কি। তো এই সব কিছু মিলিয়ে আমি বলবো যে সরকারকে ডিসাইড করতে হবে। এবং আমি কিছুক্ষণ আগে কিন্তু বলেছি যে বাজেটে জুলাই সংখ্যা, আচ্ছা দেখুন যে এখানে জুলাই সনদ তারা বলছে যে তারা এই গণভোট বাস্তবায়নের মাধ্যমে করবে না, সংস্কার প্রস্তাব বাস্তবায়নের মানে শপথের মাধ্যমে তারা করবে না। কিসের মাধ্যমে করবে? সংশোধনের মাধ্যমে। কি কি সংশোধন করা হয়েছে? আমাদের আপার হাউস কি হবে, আমাদের কি বলে এরকম আর অনেকগুলো বিষয় কি হবে, সেগুলো নিয়ে তো কোনো বাজেটও নাই। আমি কিন্তু কিছুক্ষণ আগেও বললাম সেটা আর কি। অর্থাৎ এইগুলো আমাদেরকে বিরাটভাবে ভাবিয়ে তুলেছে এবং একবারেই তো শুরুতেই তো আমাদেরকে আহত করেছে। আর সেকেন্ড যেটি আমি বলতে চাচ্ছি যে আমি লজ্জা পেয়ে গেছি, আমি লজ্জা পেয়ে গেছি। শফিকুল আলম ভাই বলছিলেন আর কি যে এবারের সংসদে কিন্তু একটা এথিক্যাল ব্যাপার চলছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমি খুবই লজ্জা পেলাম আর কি। স্বরাষ্ট্রমন্ত্রীকে কেন্দ্র করে একটা বক্তব্য কিন্তু ব্যাপকভাবে আছে এখন, যে তিনি সংসদে দাঁড়িয়ে বলেছেন যে নির্বাচনের আগে আমরা গণভোট ইস্যুটাকে মেনে নিয়েছি, নির্বাচনটা যেন হয় এই ইস্যুতে। অর্থাৎ এটা একটা, আমরা বলবো যে এটা একটা প্রতারণা টাইপ। সেই বিষয়টি আছে, চলে গেছে, আলোচনা হয়ে গেল, মাঝখানে পর্যালোচনা হলো, চুপচাপ আছে সবাই। এই অধিবেশনে আবার উনি ওইটাকে জাস্টিফাই করে পুনঃপ্রতিষ্ঠা করলেন আবার, যে হ্যাঁ তিনি জেনে বুঝে ওই বক্তব্য দিয়েছেন। আজব। তাহলে কোথায় গেল গণভোট, কোথায় গেল জুলাই? চলো আপনি সেলিম, চিন্তা করুন আর আপনারা কি, জায়গাটা প্রতারণা কিরকম করেছেন? একটা মানে হেফাজত হয়ে গেল না বিষয়টা। না, প্রতারণা শব্দটা একটা একটু একটু কঠিনই হয়ে গেছে। এটা তো রাজনীতির প্রতারণা লাইক ময়দান, বলেছি আর মানে কি। মানে রাজনীতির ময়দান। আহ, জুলাই যে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রত্যেকটা আলোচনায়, মানে প্রতিটি মিনিট আমি উপস্থিত ছিলাম। সেখানে অনেক আলোচনা হয়েছে, অনেক অনেক কিছু হয়েছে। আমরা প্রথম যখন আলোচনা শুরু করি তখন আমরা যখন দলভিত্তিক আলোচনা করি 168টা পয়েন্ট আমাদের সামনে আসছে। পরবর্তীকালে 84টা ব্যাপারে আমরা স্বাক্ষর করেছি। তার মধ্যে 12টা বিষয়ে বিএনপি সহ, আমি সেই সময় 12 দলীয় জোটের মুখপাত্র ছিলাম, আমি জুলাই স্বাক্ষর সনদের একজন স্বাক্ষরকারী অবশ্য। তো সেই হিসাবে আমরা 12টা বিষয়ে বিএনপি দ্বিমত করেছে। আর যেগুলো দ্বিমত করে নেই সেগুলো তো বাস্তবায়ন হয়েই যাবে, এখানে কোনো কিছু মানে বিয়ে নেই। মূল কথা হলো যে যেমন সংবিধানের 70 বিধি, সেটার ব্যাপারে আমরা একমত হয়েছি। আর অনেক অনেক বলতে গেলে অনেক অনেক বড় বিষয়। তবে আমাদেরকে মাথায় রাখতে হয়েছে একটা জিনিস, যে যেমন গণভোটের বিষয়টা প্রস্তাবক সালাউদ্দিন সাহেব যখন আলোচনা চলছিল, যেটা কিভাবে আমরা এটাকে কিন্তু এখন তো সমাধানের তিনি পথে বলছেন যাব। নির্বাচনে অংশ না নেওয়ার না না জন্য। আমিও বলি কিভাবে ব্যাপার, তখন সালাউদ্দিন সাহেবই বলেছে যে গণভোটের একটা একটা ব্যবস্থা হতে পারে। গণভোট উনি বলেছেন, ঠিক এইভাবে বলেছেন যে সংবিধানে গণভোটের কোনো বিধান নাই, আবার জন আকাঙ্ক্ষার প্রেক্ষিতে আমরা এটা গণভোট করতে পারবো না, সেটাও তো কোনো সংবিধান নাই।
মোজামুড়ি মাঝামাঝি একটা অবস্থানে থেকে আমি অবশ্যই সালাউদ্দিন সাহেবের বক্তব্যকে স্বীকার করি, আমরা নিজেরাও আমি স্বীকার করি। কারণ আমাদেরকে মানে মাথায় চিন্তা রাখতে হয়েছে যে একদিকে আন্দোলন চলছে যে জুলাই হত্যার বিচার পরিপূর্ণভাবে না হওয়া পর্যন্ত, ফাঁসি না হওয়া পর্যন্ত নির্বাচন হতে দেব না, এইটা একটা মাঠের মধ্যে কথা। একটা কথা হলো যে ডক্টর ইউনূসকে 5 বছরের জন্য দেখতে চাই। তারপরে আরেকটা কথা হলো যে উপদেষ্টারাও বলছেন যে জনগণ আমাদের 5 বছর দেখতে চাই। আর আমরা কি চাই? আমরা নির্বাচন চাই। আমরা এখনো মনে করি যে যদি এই অভ্যুত্থানের বা এই বিপ্লবের 6 মাসের মধ্যে নির্বাচনটা হয়ে যেত, তাহলে আওয়ামী লীগ সেই সময় ভোটের মাধ্যমে নিশ্চিহ্ন হয়ে যেত। আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতো না। আমরা অনেক দেরি করে ফেলেছি নির্বাচনে। আমাদের মাথার মধ্যে ছিল নির্বাচন। জনাব সালাউদ্দিন সাহেব সেখানে অত্যন্ত চৌকস ভূমিকা পালন করেছেন। তিনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে তিনি তার দায়িত্ব পালন করেছেন। তিনি অত্যন্ত সাবলীলভাবে সেখানে দায়িত্বটা পালন করে পুরো জাতিকে একটা নির্বাচনী ট্রেনে, প্রত্যেকটা রাজনৈতিক দলকে একটা নির্বাচনী ট্রেনে তিনি উঠিয়ে দিয়েছেন। ট্রেন চালু হয়ে গেছে, গন্তব্যে পৌঁছেছে, একটা রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হয়েছে। সেটাই ছিল আমাদের লক্ষ্য, সেটাই ছিল আমাদের উদ্দেশ্য। আমরা আমাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে পেরেছি। সালাউদ্দিন সাহেব যেটা বলছেন আমিও সেটা বলি, আমিও সংসদে দাঁড়িয়ে বলেছি যে আপনার এই কথাগুলো আমিও বলেছি যে অনেকগুলো রাজনৈতিক দলের কথা ছিল যে বিএনপি তো রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, তো রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে বিএনপির হাত পা বেঁধে মানে মানে কতটা হাত পা বাঁধা যায়, নির্বাহী বিভাগকে কতটা অকার্যকর করা যায়, এটা একটা রাজনৈতিক দলের একদম কয়েকটা রাজনৈতিক দলের চেষ্টা ছিল। সেখানে তো নির্বাহী বিভাগকে কার্যকর করার জন্য বিএনপির পক্ষ থেকে ভূমিকা রেখেছে। বিএনপির যেগুলো আপনার নোট অফ ডিসেন্ট দিয়েছে, কথাই ছিল যে আপনি যদি নোট অফ ডিসেন্ট দেন, যদি এটা সরকার আপনার পক্ষে যদি রায় আসে তাহলে আপনি সেটা পালন করবেন। বিএনপির পক্ষে যদি রায় আসে তাহলে বিএনপি যেটা নোট অফ ডিসেন্ট দিয়েছে, আপনি তো জোর করে আপনার এজেন্ডা আমার উপর চাপিয়ে দিতে পারবেন না, সেটাই করেন। বা জোর করে তো আপনি এজেন্ডা চাপিয়ে দিতে পারবেন না। কিন্তু আমার কথা হলো যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে জুলাই সনদের স্বাক্ষরিত যে ঐক্যমতের বিষয়গুলো স্বাক্ষরিত, একদম প্রত্যেকটা অক্ষর পালন করা হবে। সেখান থেকে শস্য পরিমাণ সরে আসবে না। আপনাকে তো এটা দেখতে হবে। এখন পর্যন্ত তো এই যে মানবাধিকার কমিশনের কথা বলা হচ্ছে, গুম কমিশন এবং মানবাধিকার কমিশনকে দুইটাকে এক করে অধিকতর আরো আপনার কার্যকর করার জন্য যথাসময়ে এটা বিলটা আসবে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটাকে আমরা আবার সংবিধান, এটা তো একটা রায় ঝুলে আছে, সেটাকে আমরা আনবো। আমরা রাষ্ট্রপতির ক্ষমতা আমরা বৃদ্ধি করেছি। আমরা রাষ্ট্রপতি আবার ধরেন যেমন জুলাই সনদের মধ্যে একটা আছে যে রাষ্ট্রপতি অতি আগে চাইলে ফাঁসির যে কোনো আসামিকে মকুব করতে পারতেন, কিন্তু আমরা যেটা বলেছি যে না, রাষ্ট্রপতি চাইলেই করতে পারবেন না। আমরা একটা কমিটি করে দিয়েছি, কমিটির মাধ্যমেই রাষ্ট্রপতিকে সিদ্ধান্ত নিতে হবে। রাষ্ট্রপতি চাইলেই আপনার বিচার বিভাগের সবচেয়ে জুনিয়র একজন বিচারপতিকে তিনি প্রধান বিচারপতি করতে পারতেন। আমরা বলেছি যে না, মানে অ্যাপিল বিভাগের সবচেয়ে সিনিয়র এবং ক্ষেত্র বিশেষে যদি সিনিয়রের বিরুদ্ধে কোনো ধরনের কোনো ইয়ে থেকে থাকে তাহলে তার দ্বিতীয় ব্যক্তি। এইভাবে কিছু কিছু ক্ষেত্রের সাথে আমরা একমত হয়েছি, কিছু কিছু দ্বিমত হয়েছি। কিন্তু জুলাই সনদ তো বাস্তবায়ন আমরা করবই। গণভোটে তো আমাদের নেতা গণভোটের পক্ষেই আমাদের রায় হয়েছে। এখন আমরা আসলে কি মানে 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 কি চাই? আমরা কি জুলাই সনদটা বাস্তবায়ন তো চাই। সেখানে বাস্তবায়ন যদি চাই, সেখানে তো গণভোটটা আমাদের এটার জন্য কোনো বাধা হয়ে দাঁড়াচ্ছে না। কিন্তু গণভোটটা কিন্তু জুলাই সনদে বাস্তবায়ন করার জন্য, জুলাই সনদের যে 34টা দফা আছে, 12টা দফা ছাড়া আমি তো আমরাই মানে প্রত্যেক দিনই ছিলাম সেখানে, এবং প্রতিদিনই মিডিয়াতে কথা বলেছি, প্রতিদিনই এটার ব্যাপারে আমরা অ্যাকশন রিঅ্যাকশন বলেছি। আমরা জানি যে কোনটা বাস্তবায়ন হবে, কোনটা বাস্তবায়ন করাটা অনেক, যেমন হঠাৎ করে একদিন দুপুরবেলা এসেই রাষ্ট্রপতিকে 12টি ক্ষমতা দেওয়া হলো, যেখানে একদম সেনাবাহিনীর প্রধান নিয়োগ, পুলিশের আইজিপি নিয়োগ হতে আরম্ভ করে সব কিছু নিয়োগ, মানে তাতে করে কিন্তু প্রধানমন্ত্রী ঠুটো জগন্নাথ। আমরা সেটা বিরোধিতা করেছি এবং সেখানে 12টার জায়গায় আমরা 4টাতে একমত হয়েছি, 6টাতে ঐক্যমত্য কমিশন 6টার ব্যাপারে ইয়ে করেছে, মানে 6টার ব্যাপারে অনেকেই একমত হয়েছে। এরকম অনেকগুলো খুঁটিনাটি বিষয় আছে এখানে। বিরোধী দলের পক্ষ থেকে যেমন আমাদের শফিক ভাই বললো যে আসলে মানে পুরো জাতির এখন কিন্তু মানে আলোচনার অথবা দৃষ্টির কেন্দ্রবিন্দু হলো সংসদটা। কিন্তু আমরা কিন্তু সংসদ সদস্য হিসাবে কিন্তু আমরা বুঝতে পারছি বা আমরা বুঝি যে 14 সালের একজন সংসদ সদস্য যাকে পুলিশেও মানে পাত্তা দিত না, সংসদে বলেছে যে পিওনও আমাদেরকে দাম দেয় না, সেখানে আমরা আমাদের অবস্থানটা বুঝি যে জাতি আমাদের কাছ থেকে অনেক কিছু চাচ্ছে। আমরা সেখানে এই যে সরকারি দল এবং বিরোধী দল, এই মাননীয় প্রধানমন্ত্রী পরশুদিন যখন আপনার অনেকগুলো
আপনার ভ্যাট ট্যাক্স কমিয়ে যখন করছেন, যখন বিরোধী দলের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে তিনি তো বিরোধী দলের ভূমিকা পালন করছেন, এবং রেওয়াজ হলো যে সরকারি দলের সরকার প্রধান বা সরকার সংসদ নেতা এবং বিরোধী দলের নেতা যখনই দাঁড়াবেন তিনি মাইক পাবেন, এবং মাইক পাওয়ার পরে কিন্তু সংসদ সেখানে তো নেতা বলা বলার হচ্ছে পরে, বারবার আমি যে একটু বলি, আপনারা সংসদ সময় নেতা কম না দিচ্ছেন না সংসদ নেতা এবং সংসদ নেতা জি। বলার পরে কিন্তু আর কেউ এবং বলার শফিকুর রহমান বলার কথা না। বলেছেন যে কুচি না, না, কুচি করে না না আমি বলছি কাটার সংসদ যন্ত্র। নেতা বলার পরে জি। আবার কেউ বলার মানে কথা না, কিন্তু তারপরে কিন্তু আবার বিরোধী দলের নেতা বলেছেন। আমরা যেমন একজন ভালো বিরোধী দলের নেতা পেয়েছি, আমরা যেমন একজন ভালো সংসদ নেতা পেয়েছি, তেমনি করে আমরা দুইজন স্পিকার এবং ডেপুটি স্পিকার পেয়েছি যে যারা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে কিন্তু আপনার সংসদটা চালাচ্ছে। এবং এইভাবে কিন্তু যদি আমরা আমরা মানে দেখেছি যে সরকারি দলের নেতারা এসে বিরোধী দলের নেতার সাথে হ্যান্ডশেক করছেন, বিরোধী দলের নেতা আবার গিয়ে সংসদ নেতার সাথে হ্যান্ডশেক করছে। আমরা এইটাকেই ধারণ করে আমরা এটাকেই নিয়ে আমরা সামনে দিয়ে এগিয়ে যেতে চাই। গণভোটের রায় আপনারা বাস্তবায়ন করবেন? অবশ্যই অবশ্যই, এটা তো আমাদের জাতির কাছে আমরা ওয়াদাবদ্ধ, এটা তো ওয়াদাবদ্ধ। আপনারা বিশ্বাস করতে সেখানে বা আস্থা রাখতে পারছেন? মানে ইয়ে রাখতে হবে, তো কি বলে, আশা রাখতে হবে। আচ্ছা। আমরা এখনো পর্যন্ত 180 দিন পার হয়নি, সুতরাং আশা রাখতে হবে আমাদেরকে, যেহেতু এটা একটা সিস্টেমের মধ্যে আছে, আমরা সাংবিধানিক। বাট এটা প্রমাণ করে না সেলিম ভাইয়ের বক্তব্য যে বিএনপি সেই পথে হাঁটছে। আচ্ছা, আপনার কাছে মনে হচ্ছে যে সরকার আসলে সেই পথে হাঁটছে, এটা কোনোভাবেই আপনাদের কাছে দৃশ্যমান নয়। শফিকুল আলম, এই যে জুলাই সনদ বাস্তবায়ন বা গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে বিরোধী পক্ষের যেই ধরনের বক্তব্য সরকারি দলের কাছে, যে বিরোধী দল মনে করে যে সরকার আসলে বাস্তবায়নের ক্ষেত্রে এক ধরনের কালক্ষেপণ করছে বা কোথাও তাদের অবস্থানটা পরিষ্কার করছে না বলে তারা মনে করেন। আপনার দৃষ্টিতে কি মনে হয়, এখানে সরকার কি কোথাও অস্পষ্টতা রেখেছে? আমার যেটা মনে হয় যে আস্থার একটু ঘাটতি আছে। তো এটা আসলে এই আস্থার জায়গাটাও মানে সংকটটাও আসলে খুব দ্রুতই সংসদেই এটা পূরণ করা সম্ভব। এবং এইটা এই জায়গায় আমি এখনো বিশ্বাস করি যে যেহেতু আপনি যদি জুলাই সনদকে ঘিরে, যে সেলিম ভাই তো প্রত্যেকটা মিটিং এ ছিলেন, আমরা দেখেছি কোনো দিন মিটিং তো সারাদিন অনেক রাত পর্যন্ত হয়েছে। তো এই যে মিটিং এর যে আউটকাম গুলো, এটা সবাই জানেন যে কি মিটিং হয়েছে, কি ধরনের আলাপ আলোচনা হয়েছে এবং কি করতে হবে, এই কাজগুলো সবাই জানেন। এখন যেটা হয়েছে যে প্রায়োরিটি গুলোর মধ্যে এসে ধরেন ইকোনমিকে আবার রিভাইভ করা, অন্য জব ক্রিয়েট করা, কিছু কিছু নতুন নতুন প্রায়োরিটি সব এসে, যেমন লোকাল গভর্নমেন্ট ইলেকশন দেওয়া, সেই জায়গায় অনেকে মনে ভাবছেন যে গণভোটটা বুঝি প্রায়োরিটি, গণভোটের বা জুলাই চার্টারের প্রায়োরিটির মধ্যে নাই। আমার মনে হয় না, যেটা খুব দূরে আছে, এটা নিশ্চিত আবার সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আসবে। বাজেটটা দেওয়া খুবই জরুরি ছিল, কারণ আমাদের সময় যেটা হয়েছে যে আমরা অস্টেরিটি বাজেট দিয়েছি, সবকিছুকে কাভার আমরা করতেও আমাদের সময় করাও যায় নাই, কেননা হাসিনা যেই ভঙ্গুর ইকোনমি রেখে গিয়েছিল সেখানে সম্ভবও ছিল না। আর এখানে যেটা হচ্ছে যে একটু এক্সপেনশনারি বাজেট, সবাইকে কিছু কিছু দেওয়ার চেষ্টা। তো এই বাজেটটা হওয়ার পরে আমার মনে হয় যে একটা দায়িত্ব একটু লাঘব হবে এবং সেই ক্ষেত্রে মূল ফোকাসটা আবার সেই জুলাই চার্টারের দিকে ফিরবে। এটা বিরোধী দলও এটা নিয়ে কথা বলবে এবং অবশ্যই ইয়ে দলও। এখন আমার মনে হয় যে এইটা বাজেট একটা তো খুবই ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট, সারা বাংলা মানে আগামী বছর আমরা কি করব সেটার একটা নথি। তো সেই জায়গায় বাজেটটা যেহেতু শেষ হলো, পাস হয়ে গেছে, তো আমি অনেস্টলি বলতে পারি যে উই ক্যান, আমাদের এই যে জুলাই চার্টার নিয়ে যে আমাদের যেই চিন্তা ভাবনা গুলো, সেগুলো আবার ফিরে আসবে, নতুন করে ডিবেট হবে। যদি দেখা যায় যে না, জুলাই চার্টারে কোনো উইকনেস আছে বা আরো একটু বেটার করা যায়, বা কোনো জায়গায় সরকারের ক্ষমতাকে এমন ভাবে খর্ব করা হয়েছে যে সরকার কাজই করতে পারছে না, সেগুলো নিয়ে রিথিঙ্কিং হতেই পারে। বাট এগেন, সংসদে এটা হওয়া উচিত এবং সংসদেই এই আলোচনাটা গভীরভাবে হওয়া উচিত। এই আলোচনা কিন্তু ওনারা করে আসছেন এই ইয়েতে, ফরেন সার্ভিস একাডেমিতে সেলিম ভাই অনবদ্য সেখানে আলোচনা করেছেন। আমি অনেকগুলো আলোচনা ওনার দেখেছি। তো আই ক্যান টেল ইউ দ্যাট আমি অতটা ক্রাইসিস দেখি না সামনে। এটা নিশ্চিত দুই পক্ষই এটা ডিল করবেন খুব সুচারুভাবে। নিশ্চয়ই। এবং বিরোধী দলের যে ভিতরকার যে সন্দেহ, সেটি হয়তো দূর হবে সামনের না দিনগুলোতে। না না, এখানে আমাদের বক্তব্যটা যেটা আর কি, যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে সরকারকে বাধ্য করব, এটা আমাদের একটা টার্গেট। আমরা মনে করি আমরা সেটা পারবো।
সেটা কিভাবে আন্দোলন করে? আমরা সংসদে ভূমিকা রাখবো, সংসদে না হলে আন্দোলনের রাজপথে যাব, কিন্তু এটা বাস্তবায়ন করতে হবে। অনেকে এটা কি মনে করে যে এটা আবার আরেকটা সরকার পতনের আন্দোলন। এটা যদি সরকার পতনের আন্দোলন শেষ পর্যায়ে হয়তো হলো, বাট আমাদের উদ্দেশ্য এটা নয় যে সরকার পতন। আমরা জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারকে চাপ দিচ্ছি। সেটা বাস্তবায়নের জন্য গণভোটটাকে সবার আগে যদি মেনে নেয় তাহলে সকল সমাধান এক বাক্যে হয়ে যায়, কিন্তু মানে আলাদা করে তখন ওই আলাদা ধরে ধরে বিশ্লেষণ করে করে এরকম করার দরকার পড়বে না আর কি। হ্যাঁ, যদি আমিও শফিকুল আলম ভাইয়ের সাথে একমত আর কি, যে উনি যেমনটা বলেছেন যে এখন নতুন করে কোনো কিছু রিভিউয়ের বাস্তবতার নিরিখে বর্তমান প্রেক্ষাপটে হতেই পারে, হ্যাঁ হতে পারে, তো সেগুলো নিয়ে আলোচনা আসুক। মানে আমরা কিন্তু সন্দেহ করছি এটুকু যে আজকে 4 মাস চলে যাচ্ছে, মানে কতটুক বাস্তবায়ন হয়েছে, মানুষ দেখেছে কতটুকু হয়নি। এটা হলো আমাদের জন্য কষ্টের, মানে হৃদয় রক্তক্ষরণ এটা আর কি। অর্থাৎ যে জুলাই আমাদের সকল কষ্ট কি বলে এনে দিল, মানে সকল কষ্টকে এনে দিল না বলি আর কি, যে জুলাইয়ের মাধ্যমে আমরা সকল কষ্ট থেকে অবসান হলাম আর কি। এখন অবসান হওয়ার পর মনে হচ্ছে যে আমরা রিল্যাক্স হয়ে গেছি। এটা কি, আমি বিশ্বাস করতে চাই না যে বিএনপি মনে করছে যে রিল্যাক্স হয়ে গেছে, বাট তাদের কর্মকাণ্ড সেটা প্রমাণ করে। তো সেই জায়গা থেকে আমি আবারও কিছুক্ষণ আগে একবার বলেছি, আবারও বলছি যে 180 দিবসের মধ্যে তারা এই ব্যাপারে ডিসিশন নেবে। ইভেন সংসদে এখন বাজেটটা পাস হয়ে গেছে, আরো মেবি 5 দিন সংসদ চলবে আর কি। 7 তারিখে শুরু হয়ে 15 তারিখ পর্যন্ত মেবি চলবে, 7 দিন আর কি। 5 কর্মদিবস থাকবে হয়তো সেখানে সংসদ। আমি আশা করি যে এই সময়ের মধ্যে অবশ্যই কোনো না কোনো একটা বিল, কোনো না কোনো একটা আলোচনা সংসদে আসুক, তাহলে অন্তত পক্ষে আমরা আশ্বস্ত হতে পারি আর কি যে তারা এগুচ্ছে। আর এটা আমরা বারবার বলছি যে গণভোটটাকে কোনোভাবেই মিস ইউজ করার সুযোগ নাই। যে করবে তার পরিণতি ভালো হবে না। এখন এটাকে আপনি শুনতে আপনার খারাপ লাগলেও, যেমন সংসদে দাঁড়িয়ে এই কথা বলা হচ্ছে যে গণভোট না মানলে আমরা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করব। দেখুন, রাজনৈতিক ভাষা আপনি যেভাবে নিতে চান আপনার মতো করে আপনি নিতে পারবেন, বাট ইস্যু আপনাকে খেয়াল করতে হবে যে আমরা কি বলতে চেয়েছি, আমাদের লক্ষ্য কি, আমাদের কি বলে ফোকাস পয়েন্টটা কি। তো সেই ফোকাস পয়েন্টে আপনি না আলোচনায় রেখে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী চলে যাচ্ছেন ফতোয়া দিতে। অর্থাৎ সংসদের বা জাতির গুরুত্বপূর্ণ টাইমগুলো এরকম অহেতুক বিষয় নিয়ে আলোচনা না করে প্রয়োজনীয় বিষয়গুলোতে থেকে, আমি মনে করি যে এই মুহূর্তে দেখুন যে এখন টাইমটাও কিন্তু এরকম যে আজকে বাজেট পাস হয়েছে 30 তারিখ, কাল থেকে জুলাই 1 তারিখ শুরু হয়ে গেল, আজকে বিএনপিরই কর্মসূচি হলো। অর্থাৎ কাল থেকে সারা দেশে এটা নিয়ে কিন্তু কর্মসূচি টোটাল ওই 36 জুলাই পর্যন্তই থাকবে, চলতে থাকবে আর কি ধারাবাহিকভাবে। তাহলে এইটাকে সামনে রেখে অবশ্যই সরকারকে ডিসিশন নিতে হবে, এবং এটি কি বলে কমিটমেন্ট। তো এটা এরকম না যে আমি আজকে বিরোধী দল হিসেবে বাধ্য করাচ্ছি সরকারকে, চাপ দিচ্ছি বলে করবেন না তো। সেলিম ভাইয়ারা নিজেরাই এটা মানে কি বলে কমিটমেন্ট বলতে কি, মানে এখানে তো 34টা 84টা পয়েন্টের মধ্যে 12টাতে বিএনপি নোট অফ ডিসিশন দিয়েছে। তো আপনি যেটাকে নোট অফ ডিসিশন দিয়েছে সেখানে আপনি আন্দোলন করলে করেন, অসুবিধা নাই। না না না, আমরা সেটা দেখতে চাই, কিন্তু সেটা আপনি কিভাবে করবেন সেটা, যেটা আমি 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 বলেছি যে এটা আমি করব না, আমি সেটা আমি নোট অফ ডিসিশন দিয়েছি যেটা আমার পক্ষে মানা সম্ভব নয়। তো সেটা আপনি আমাকে কিভাবে মানাবেন? কারণ আমাকে ভোট দিয়ে, আপনাকে তো ভোট দেন না, বাকিগুলো মানেন, বাকি আপনাকে দেন না। এখন জুলাই সনদে কোন বিষয়টা আপনার কাছে নিয়ে সন্দেহ এবং কোন বিষয়টা চান যে আপনি এখনই বাস্তবায়ন? সবগুলোই তো হচ্ছে এখানে। আমরা তো প্রশাসনকে মানে আপনার নির্দলীয়করণ হতে আরম্ভ করে এই যে ব্যাংকিং খাতকে আমরা একটা শৃঙ্খলার মধ্যে আনতেছি, আমরা একটা সুশাসন প্রতিষ্ঠা করার জন্য আমরা দায়বদ্ধ। তারপর আমরা সরকারের ব্যয় অনেকটা কমিয়ে নিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী তার আচার আচরণ চলন বলনে ইতিমধ্যেই একটা করেছেন। আজকে 50 বছরের রেওয়াজকে ভঙ্গ করে যে বাজেট অধিবেশন পাশের পরে অর্থমন্ত্রী মানে সবাইকে নিয়ে একটা ডিনার পার্টির আয়োজন করে, তো মাননীয় প্রধানমন্ত্রী বললো যে এটা অপচয় হবে, রাষ্ট্রীয় অর্থের অপচয় বলে বন্ধ করে দিচ্ছে। তাহলে তো আমরা তো মানে এগুলো এন্ডোজ করছি, আমরা তো গতানুগতিক শাসন ব্যবস্থার মধ্যে নাই। আমরা কিন্তু বলছি যে এই যে কদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে অতীতে এক একটা প্রকল্প নিয়ে নেওয়া হতো এবং সেটা কমপক্ষে 5 গুণ এটা অর্থ বৃদ্ধি করা হতো, 5 বার এটা সময় বৃদ্ধি করা হতো। সেখান থেকে বলছে যে না, জিরো টলারেন্স, প্রকল্প নেওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং প্রকল্প বাস্তবায়নের ব্যাপারে সতর্ক থাকতে হবে, কোনো সময় বাড়ানো যাবে না। তো আমরা তো সংস্কার করছি, আমরা তো সরকার পরিচালনার ক্ষেত্রে আমরা সংস্কার করছি, তো এখানে আসলে হুমকি ধামকির কোনো কারণ নাই।
কারণ এই কারণে আমরা দিনের পর দিন আলোচনা করে যতটুকু আমাদের পক্ষে অঙ্গীকার করা দরকার ছিল যতটুকু কারণ আমরা তো সংস্কারের প্রস্তাবটা বিএনপি দিয়েছে 31 দফা রাষ্ট্র সংস্কারের একটা আন্দোলন সবাইকে নিয়ে বিএনপি 27 দফা ছিল, সেখানে অন্যান্য প্রায় 40টি রাজনৈতিক দলের সাথে একসাথে হয়ে তারা আপনার এখানে দিয়েছে আপনার 31 দফা। এখন এখানে সংসদের উচ্চকক্ষ গঠিত হবে না হবে এগুলো নিয়ে আমাদের আলোচনার বিষয় আছে। অনেকে বলতে চায় যে আমাদের মতো যে একটা ফেডারেল রাষ্ট্র না, এটা এককেন্দ্রিক রাষ্ট্র, এই এককেন্দ্রিক রাষ্ট্রের মধ্যে একটা উচ্চকক্ষের প্রয়োজন আছে কিনা এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের কাছে এখনো সময় আছে, আমরা এখন সময় আছে, এগুলো নিয়ে আলোচনা করব। সেই সময়টা আসলে কবে এবং কতদিনের মধ্যে এটা আসলে বিরোধী দল আপনাদের কাছ থেকে জানতে চায়। শফিক ভাই যথার্থই বলেছেন যে একটা বাজেট পাস হয়েছে, বাজেটের পরে এই যে পরের সেশন কি হবে, এরপর যদি এই পরের সেশন 5-7 দিন, তার মধ্যে তো একটা আইনি বাধ্যকতা আছে যে 60 দিনের মধ্যে সংসদ ডাকতে হয়, তাই না? তো সংসদটা ডাকবে তখন তো সেখানে আইন প্রণয়ন, আইন নিয়ে কথাবার্তা, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কথাবার্তা, জুলাই সনদকে আরো অধিকতর কোথাও কোনো সমস্যা আছে কিনা এগুলো আমরা দেখবো না? অবশ্যই দেখবো, তো অবশ্যই কথা বলবো। সবচেয়ে বড় কথা হলো যে 2-3টা ব্যাপার ছাড়া, মানে সম্ভবত 3টা বা 4টা ব্যাপার ছাড়া আর প্রত্যেকটা বিষয়ে আমরা ইচ্ছা করলে আমরা দলের বিপক্ষ ভোট দিতে পারবো। শুধুমাত্র আস্থা অনাস্থার ভোট ছাড়া, বাজেট ছাড়া, ইত্যাদি ছাড়া আমরা আমরা বিরুদ্ধে ভোট দিতে পারবো, আমরা সিদ্ধান্ত প্রস্তাব আনবো, আমরা মুলতবি প্রস্তাব আনবো, আমরা এগুলো নিয়ে আমরা নিজেরাই কথা বলবো। আমরা মাত্র আমরা নবীন, ওনারা নবীন, আমাদের 350 সদস্যের মধ্যে 250-এর অধিক সদস্যের জন্য নবীন। এখনো আমরা মানে পরবর্তী অধিবেশনে জুলাই সনদ নিয়ে আলোচনা হবে, এটা এক ধরনের আপনি বলছেন। নিশ্চয়ই সেই জায়গায় বিরোধী দল আস্থা রাখবে আশা করি।